তাহলে আজকে আমরা প্রথমে কয়েকটা চার্ট অ্যানালাইসিস প্রশ্ন নিয়ে ডিসকাস করব। তারপরে আমাদের যেগুলো নর্মাল ক্লাসের শিডিউলে রয়েছে সেগুলো আমরা পড়াশোনা করব। তা প্রথমে আমাদের কাছে একটা চার্ট এসছে, আমি ডেট অফ বার্থটা বলছি। 25/3/2000, টাইম হচ্ছে 8:50 AM, আর প্লেস অফ বার্থ হচ্ছে বাংলা। তো কুণ্ডলীটা আমরা শেয়ার করেছি, দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কৃতিকা নক্ষত্রে লগ্নটা পড়েছে। প্রথম প্রবলেম হচ্ছে গিয়ে এই জাতকের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ডিসাইড করার ক্ষেত্রে প্রবলেম, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এর প্রবলেম হবে। নেক্সট হচ্ছে গিয়ে হেলথ ইস্যুস। আর থার্ডলি আমরা যেটা দেখতে পাবো, মঙ্গলের দশা শুক্রের অন্তর্দশা, মেইনলি কিছু মানসিক এবং পেশাগত সমস্যা। তো আমরা একটু চার্টটাকে যদি দেখি, তাহলে লগ্নে মঙ্গল রয়েছে, সপ্তমপতি দ্বাদশপতি। এই দ্বিতীয় রয়েছে শনি, আর চতুর্থে বৃহস্পতি। বৃহস্পতি অ্যাকচুয়ালি পঞ্চমে গিয়ে হাজির হয়েছে ডিগ্রি ডিফারেন্স হওয়ার জন্য। আর কেতু রয়েছে 6th হাউসে। কাল সর্পযোগ এটাকে আমরা বলবো না। রবি বুধ এরা বসে রয়েছে। রবি 11 নম্বর ঘরে, আর বুধ হচ্ছে গিয়ে ভাবচক্রে রাহুর সঙ্গে যুক্ত হয়ে চলে গেছে 12 নম্বর। এবার এর প্রশ্ন কি? স্যার, সাউন্ডটা একটু শোনা যাচ্ছে না। আচ্ছা, এই লোকের প্রশ্ন কি, কি প্রশ্ন করেছে ভদ্রলোক? স্যার, প্রথম হচ্ছে এর কি বিবাহ হওয়ার পরে বৈধব্য যোগের কোনো ব্যাপার আছে? এর হচ্ছে গিয়ে উম এই ধরনের নেগেটিভিটি আছে। এই ধরনের নেগেটিভিটি সেটা রয়েছে, এবং এটা থাকার কারণ হচ্ছে এর যে বিয়ের বয়সটা, সেটা হচ্ছে গিয়ে এই মঙ্গলের দশা অথবা রাহুর দশার মধ্যেই পড়বে। আর রাহুটা রয়েছে 12 নম্বর ঘরে। রাহু 12 নম্বর ঘরে রয়েছে। আর নবাংশ কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকের অষ্টমে রাহু রয়েছে। তো নবাংশ কুণ্ডলিতে যে অষ্টমে রাহু রয়েছে, এটা একটা নেগেটিভ ঘটনা তৈরি হয়েছে। তো এই অষ্টমে রাহু থাকার জন্য এর কিন্তু প্রবলেম দেখতে পাওয়া যাবে। এই লগ্নের ডিগ্রি হচ্ছে 8 ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে 1 2 3 8 হ্যাঁ, একদম 8 ডিগ্রি। ঠিক আছে। তো এর যে লগ্নের অষ্টমে সপ্তমে হচ্ছে গিয়ে নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতি আর রাহু রয়েছে। সপ্তমে বৃহস্পতি রাহু, এর কারণে এই মানুষটার কিন্তু প্রবলেম হবে। আর বিবাহের পরে ভালো রকম প্রবলেম হতে পারে। আর এখানে একটা বিপরীত রাজ্যকে আমরা নবাংশে দেখতে পাচ্ছি। এবার এর বিবাহ যোগ আছে, যেহেতু সপ্তমপতি লগ্নে বসে আছে, জন্য এর বিবাহ যোগ রয়েছে। এবং এই সপ্তমপতি মঙ্গল, সে এই নবাংশ কুণ্ডলিতেও মঙ্গল এখানে যুক্ত হয়ে বসে রয়েছে, মানে মঙ্গলের লগ্নের সাথেই রয়েছে। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি সপ্তমপতি নবাংশ কুণ্ডলিতে, সেটা হচ্ছে বুধ, সে কিন্তু লগ্নে বসে আছে। তো এই সপ্তমপতি এক্ষেত্রেও লগ্নে গিয়ে বসেছে, এইখানেও সপ্তমপতি লগ্নে গিয়ে বসেছে। এর কারণে এর বিয়ে হবে, এবং বিয়ে হওয়ার পরে নেগেটিভিটি সেটাও কিন্তু যথেষ্ট ভারী মাত্রাতেই রয়েছে। কারণ রাহুর দশা এরপরে আসছে। আমরা যদি এখন 2024 হয়, মানে 20 বছর বয়স, তাহলে আমরা ধরে নিতে পারি যে এর মোটামুটি ওই রাহু রাহু বৃহস্পতি, মানে 2028, রাহু বুধে বিয়ে হতে পারে। 2034 মানে 30 বছর বয়সের বিয়ে হতে পারে। যদি 30 বছর বয়সের বিয়ে হয়, তাহলে কিন্তু এই মানুষটার বিবাহিত জীবনে ভালো রকম প্রবলেম আসতে দেখতে পাওয়া যাবে। তো ওয়ারিড হওয়ার ব্যাপার তো নেই, বিয়ে হবে। আর ডিস্টারবেন্সেস রয়েছে, আমাদের একে গাইড করতে হবে যে কন্ট্রোল থাকো। আর এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর কিন্তু কৃতিকা নক্ষত্রের চতুর্থ চরণ জন্ম। কৃতিকা নক্ষত্রের চতুর্থ চরণ কিন্তু মানুষের মধ্যে এটা অ্যাগ্রেসিভনেস নিয়ে আসে, হঠকারিতা, হঠাৎ সিদ্ধান্ত। তো এই হঠকারিতা, হঠাৎ সিদ্ধান্ত, এর কারণে এই ছেলেটি কিন্তু বিপদে পড়তে পারে। স্যার, বিয়ের পরে স্বামী মারা যাওয়ার কি কোনো ব্যাপার আছে? এবার তো স্বামীর চারটা দেখতে হবে।
স্বামীর চার্ট না দেখলে তো আমরা বিয়ের পরের কেসটা করতে পারবো না। ওই স্যার, মানে বৈধব্য যোগ আপনি যেটা বলেছিলেন যে 2 7 12 হলে এই যোগটা দেখা যায়, সেই জন্য স্যার আমি জিজ্ঞেস করছি আর কি। সেটা তো এর ক্ষেত্রে রয়েছে, এই কম্বিনেশন এই মানুষটার চার্টে রয়েছে। কিন্তু তাহলেই যে লোকটা মরে যাবে উল্টো দিকের, কিন্তু নয়। কারণ এইখানে এর পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে। সপ্তমপতি হচ্ছে গিয়ে বসে রয়েছে, সপ্তমপতি মঙ্গল, সে গিয়ে সোজা বসে রয়েছে লগ্নে। নবাংশে সপ্তমপতি বুধ, সে গিয়ে লগ্নে বসে আছে। লগ্নপতি সপ্তমে এসে বসেছে। কুণ্ডলিতে বৃহস্পতি, সে হচ্ছে গিয়ে ভাবে পঞ্চমে চলে গেছে, গিয়ে লগ্নের উপরে দৃষ্টি দিচ্ছে। ফলে এখানে কিন্তু পুরোপুরি বৈধব্য যোগ, বিবাহ হয়ে যাওয়ার যোগটা খুব স্ট্রংলি সেরকম কিন্তু এখানে তৈরি হয়নি। আর মঙ্গল সে হচ্ছে গিয়ে সপ্তমপতি দ্বাদশপতি, সে লগ্নে বসে রয়েছে। সপ্তমপতি হওয়ার জন্য সে বেটার, কিন্তু দ্বাদশপতি হওয়ার জন্য সে কিন্তু গন্ডগোল করবে। আর এখানে দ্বিতীয়পতি বুধ, দ্বিতীয়পতি বুধের সঙ্গে ডিরেক্ট কিন্তু কোনো সম্পর্ক হয়নি। কিন্তু আবার একটা গল্প হচ্ছে, তৃতীয়পতি বুধ এখানে নিচস্থ হয়ে গন্ডমূল বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে বুধটা দুর্বল হলো। কিন্তু জটিলতাটা হলো, বুধটা দুর্বল হলেও বুধটা কিন্তু নিজের নক্ষত্রে আছে। বুধটা এই নিজের নক্ষত্রে যেই চলে গেল, তখন কিন্তু বুধের আবার স্ট্রেংথ খানিকটা বাড়ে। তো যাই হোক না কেন, ছেলেটাকে ভালো থাকার চেষ্টা করতে হবে। বৈধব্য যোগ এখানে আমরা সরাসরি সেইভাবে দেখতে পাচ্ছি, সরি, মেয়েটাকে ভালো করে থাকার চেষ্টা করতে হবে। বৈধব্য যোগ এটা কিন্তু এখানে প্রমিনেন্ট নয়, তবে মেয়েটি মাঙ্গলিক, এই মাঙ্গলিক দোষের খণ্ডন এটা করা যেতে পারে। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে দেবেশ বাবু কতগুলো প্রশ্ন করেছেন। কোনো ব্যক্তি যদি কর্মক্ষেত্রে ছুটির আবেদন করে, তাহলে ছুটির স্বীকৃতি পাবে না ছুটিটা ক্যান্সেল হয়ে যাবে? তোর আমরা হরারি চার্ট থেকে কি করে বুঝতে পারবো? স্যার আপনি কি হরা করেছেন অ্যাপ্লাই? হ্যাঁ স্যার, করেছি এই 24 তারিখে বাড়ি আসার জন্য। আচ্ছা, এবার বলছে আরেকটি প্রশ্ন, বৃষ লগ্ন সাপেক্ষে চতুর্থপতি রবি যদি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে থাকে, ঠিক আছে, সেই অষ্টম ভাবস্থ রবির কি রেমেডি পড়াবেন? কেন রেমেডি তো পড়ায় না, এই পড়ানো লিখতে পড়ানো হয়ে গেছে। স্যার ওই মুখে বলেছিলাম তো, হয়তো স্পেলিং ভুলে গেছে। চতুর্থ ভাবে অষ্টম ভাব কিভাবে সুফল অথবা কুফল পাবো? খেয়াল করুন, বৃষ লগ্নতে আমরা চেষ্টা করব রবিকে রেমেডি না করা। কারণ শুক্রের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৃষের যে ক্যারেক্টারিস্টিক্স, রবি সেটাতে অহংবোধ তৈরি করিয়ে দেবে। তাই জন্য আমরা বৃষ লগ্নের ক্ষেত্রে রবিকে খুব দরকার না হলে রেমেডি করবো না। চতুর্থ ভাবের রিটার্ন হচ্ছে গিয়ে সব সুন্দর সুন্দর জিনিস, সুখ, মা, ভালোবাসা। ভালোবাসা মানে বন্ধুর ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে খাদ নেই, যে ভালোবাসার স্বার্থ নেই। বন্ধুদের যে ভালোবাসা, বন্ধুদের যে অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু খুব সুন্দর অ্যাটাচমেন্ট, সেখানে রিলেশনশিপ খুব ভালো। স্যার, হ্যালো। হ্যালো। স্যার বলছি, মানে ওইটা তো ভালো, কিন্তু আসলে আমার রবি এবং চন্দ্র দুটোই উম, একটু ডিস্টার্ব। তো তার জন্য চোখের সমস্যা দেখা দিচ্ছে। তো আমি ভাবছিলাম যদি রবিটা যদি না, ঠিক করা যায় তাহলে এখানে হয়তো। রবির জন্য নয়, এখানে হচ্ছে গিয়ে রবিকে কিচ্ছু করবেন না। এখানে যদি প্রয়োজন হয়, যদি চোখের সমস্যা বলতে চোখে কি নার্ভের প্রবলেম, না চোখের জল শুকিয়ে যাচ্ছে, না হচ্ছে গিয়ে ছানি পড়ছে? না, স্যার এখনো টেস্ট করাইনি, কিন্তু রাইট আই একটুখানি মানে হয়তো ঝাপসা ঝাপসা দূরেরটা একটু মনে হচ্ছে। যদি এটা পাওয়ার, হতেই পারে পাওয়ার, এটা খুবই ন্যাচারাল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর নেক্সট হচ্ছে গিয়ে, যদি কোনো রকম নার্ভের প্রবলেম হয়, তাহলে রবিকে পাওয়ার দিলে পরে পুরো উল্টো কাজ হবে, দিতে হবে বুধকে পাওয়ার। আর যদি জল শুকিয়ে যায়, হতেই পারে জল শুকিয়ে আসছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা চাঁদকে পাওয়ার দেবো, মোটেও রবিকে পাওয়ার দেবো না, আরো প্রবলেম বাড়বে। ঠিক আছে, তো আমরা দেখে নিন আগে যে প্রবলেমটা কি। যদি ক্যাটারাক্ট হয়, সিম্পল অপারেট করতে হবে, এখানে কোনো পাওয়ার কোনো রেমিডিতে আমরা যাবো না। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কর্মক্ষেত্রে ছুটির আবেদন। তাহলে
আমাদের হোরারি চার্টটাকে আমরা খুলি, আমরা এটাকে হোরারি করি। হোরারি করে কর্মক্ষেত্রে ছুটি, এটা একটা জটিল প্রশ্ন, এবং কিন্তু যেহেতু উনি হচ্ছে গিয়ে বাড়ি আসবেন, এই প্রশ্নের উত্তরটা সহজ হয়েছে। এইটা যদি আমার হতো, আমি কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, হ্যাঁ, ছুটি দিলে দিল, না দিলে আমি গেলাম না। কিন্তু ওনার ক্ষেত্রে ছুটি নিয়ে বাড়ি আসা, এই বাড়ি আসা ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের উত্তর খোঁজাটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে। ছুটিটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমরা পেলাম বাড়িতে আসাটা। তাহলে তুলা লগ্ন, এইট লর্ড, দশম ভাবের অধিপতি, তিনি দ্বিতীয় বসে আছেন, দুর্বল হয়, নিচস্থ, কিন্তু দশমপতি দ্বিতীয়, মানে দশমের পঞ্চমে বসে আছে। আর তার উপরে চতুর্থ পতির দৃষ্টি আছে। চতুর্থ পতি পঞ্চমে, পঞ্চম মানে হচ্ছে হাউস অফ ডিজায়ার, চতুর্থ মানে হচ্ছে হোম, হাউস অফ হোম, হোম মানে গৃহ। তাহলে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে চতুর্থপতি পঞ্চমে রয়েছে, তাহলে ওনার গৃহ সংক্রান্ত বাসনা বা গৃহে আসার বাসনা পূর্ণ হবে। এটা পরিষ্কার হলো। আর এইখানে শনির দৃষ্টি যেহেতু চন্দ্রের উপরে পড়েছে, এখানে দুটো জিনিস। নম্বর হচ্ছে পঞ্চমে কুম্ভ থেকে শনির দৃষ্টি চাঁদের উপরে পড়েছে, এটা পজিটিভ, এটা হচ্ছে গিয়ে হওয়ার চান্সেস আছে। কিন্তু অথরিটি সে হচ্ছে রবি, সে বসে রয়েছে জলরাশিতে, আর তার সঙ্গে রয়েছে বক্রী শুক্র, আর বুধ সেখানে বক্রী গ্রহ। তাহলে কিছু শত্রুতা এখানে আছে, একটু অয়েলিং কিন্তু আপনাকে করতে হবে। হ্যাঁ স্যার, 10 দিন ধরে তো দিয়ে রেখেছি, এখনো কোনো রিপ্লাই নেই। হ্যাঁ, এবার স্যার এই এটাকে হচ্ছে কি, কানেকশন গুলো, স্যার এই কানেকশন গুলো কোথা দিয়ে কোনটা কোনটা ইউজ করবো? এইখানে তো এই যে একটা কোশ্চেন, এটার ইয়েস নো কোশ্চেনের উত্তর ছাড়া তো কোনো রাস্তা নেই। না, যেহেতু আপনি এই চতুর্থপতি দশমপতি কানেকশন করলেন, এটা মানে আহ, কোন রুলসটা ইউজ করবো স্যার? না, দশমপতি দ্বিতীয় আছে, দশমপতি দ্বিতীয় দুর্বল, তার মানে হচ্ছে কর্মসংস্থা, কর্মসংক্রান্ত জায়গাতে আপনার যে স্টেট বা স্টেটাস, সেইটা হচ্ছে গিয়ে ডিস্টার্বড। হলো। এবার শনি, সে হচ্ছে চতুর্থপতি, সে দশমপতিকে দৃষ্টি দিচ্ছে, তার জন্য আপনার বাড়ি আসার যোগ রয়েছে। আর একটু যদি আমরা বেটার দেখি, তাহলে দশমপতি এখানে চতুর্থপতির নক্ষত্রে রয়েছে, মানে চন্দ্র দশমপতি, না সে বৃহস্পতির নক্ষত্রে। এটা আমাদের 3 ডিগ্রি কত মিনিটে আছে, চন্দ্রের ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি, ও 3 ডিগ্রি 10 মিনিট। বৃষাখা নক্ষত্র ছেড়ে অনুরাধার দিকে যাচ্ছে। আর এইখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, কর্মক্ষেত্র থেকে বিরতি, বিরতি মানে ব্রেক। তাহলে এই কর্মক্ষেত্র থেকে বিরতি বা লিভ, এইটা হচ্ছে গিয়ে আমরা নবম, 12 থেকে দেখবো। নবম, নবম থেকে না, 12 থেকে দেখা দরকার নেই, নবম থেকে দেখি আর চতুর্থ থেকে দেখি। তাহলে নবম থেকে বিরতি, নবম হচ্ছে কি, যদি বিরতি হয়, গ্যাপ হয়, তাহলে দশমের দ্বাদশ, দশম থেকে আপনি রিলিফ পাচ্ছেন। তাই এখানে দশম হচ্ছে ফোরারি চার্টে, লগ্ন থেকে চন্দ্র, তার সঙ্গে বুধ, সে হচ্ছে গিয়ে নিচস্থ হয়ে 6 হাউসে বসে রয়েছে। তাহলে খুব অয়েলিং করুন, আশা করা যায় হয়ে যাবে। কবে যেন আপনার ছুটি বললেন? 24 তারিখে স্যার, 24 24th তারিখে, মে। মানে সামনের সরি, সপ্তাহে। মার্চ। মানে খুব করে অয়েলিং করতে হবে। আর দশাংশ কুণ্ডলিতে এখানে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে একাদশপতি, আপনার ইচ্ছাটা পূর্ণ হবে কিনা। তো একাদশপতি সে হচ্ছে গিয়ে 6 হাউসে, টাফ আছে কিন্তু, মানে খুব যে ইজিলি হবে সেরকম কিন্তু নয়। এনিওয়ে, তো আমরা আপনাদের যা প্রশ্ন ছিল সেগুলো তো করেই ফেললাম। এবার হচ্ছে কি, একটু টপিকে আসি। নয় কি কেউ একটু বলবেন আমাদের কি পড়া হচ্ছিল 223 ব্যাচে? ট্রান্সফার স্যার, হ্যাঁ, আজকে জব ট্রান্সফার নিয়ে আলোচনা হবে। অফিসিয়াল কি টাইপের হবে সেগুলো? স্যার আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে বলবেন বলে। সেটা আজকে নয়, সেটা তো বৃহস্পতিবার। স্যার জব নিয়ে আলোচনা হচ্ছিল স্যার, জব নিয়ে এখন ট্রান্সফার নিয়ে, জবের ট্রান্সফার নিয়ে আলোচনা। তাহলে স্যার মনে হয় অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নিয়ে ডিসকাশন হবে।
আমার যেটা মনে হচ্ছে। যাই হোক, আমি হ্যাঁ তো লিখে এটা রেখেছিলাম, তারপরে হ্যাঁ স্যার স্যার অনেক লিখে গ্রুপে দিয়েছি লেখা স্যার। আছে আর পিনও করা আছে। পিন করেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার। সেই পিন মেসেজটা পাবো কি করে? আচ্ছা, হ্যাঁ, এই যে লেখা আছে। আমাদের আজকে পড়া হবে ট্রান্সফার, প্রমোশন, লোন, লিগাল ইস্যু, আর রিলেশনশিপ। এটা হলে পরে আমাদের জবটা হচ্ছে গিয়ে শেষ হবে। আমি আরেকবার গ্রুপে দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে একটা কুণ্ডলি বানিয়ে নিচ্ছি, একটা শেয়ার করি। আচ্ছা, খারাপ একবার লিখে রাখি। আচ্ছা, তো প্রথম আমাদের রয়েছে, ও বাবা, ট্রান্সফার, প্রমোশন, লোন, লিগাল ইস্যু, এনিমি, রিলেশনশিপ। দেখা যাচ্ছে? নিশ্চয়ই দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে জবের ট্রান্সফার। ট্রান্সফার কয়েকটা টাইপের হতে পারে। একটা হচ্ছে প্রমোশন দিয়ে হতে পারে, একটা হচ্ছে ওই সিস্টেম্যাটিক ট্রান্সফার হতে পারে, যে আমাকে 2 বছর পর পর পাঠানো হবে। আর একটা হতে পারে আমাকে শাস্তি দিয়ে ট্রান্সফার করে দেওয়া হবে। তাহলে আমার যদি ট্রান্সফার মানেই হচ্ছে কি ক্লিয়ার, এটা হচ্ছে হাউস অফ ট্রান্সফার। এটা যদি হাউস হয় এক, তাহলে ট্রান্সফারটাকে আমরা দেখবো। এটা হচ্ছে যদি আমার লগ্ন হয়, তাহলে ট্রান্সফার হচ্ছে ক্লিয়ার, আমাকে বাইরে পাঠিয়ে দেয়। এটা একটা হাউস অফ ট্রান্সফার হতে পারে। আরেকটা ট্রান্সফার হতে পারে, সেটা হচ্ছে গিয়ে বাড়ির কাছে আসবে। তাহলে বাড়ির কাছাকাছি যদি আসতে চাই, তাহলে ট্রান্সফারের হাউস হচ্ছে 4। তাহলে 10th, 10 নম্বর ঘর, সেটা হচ্ছে আমার সার্ভিস। যদি পানিশমেন্ট হয়, তাহলে 6th হাউস কানেক্টেড হবে। আর যদি হচ্ছে গিয়ে হ্যাপি ট্রান্সফার হয়, 5th হাউস কানেক্টেড হবে। তাহলে এবার আমাকে ট্রান্সফার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আমার এরকম টাইপের কানেকশন হলো, 10, 6, 12 কানেকশন হলো, 6, 10, 12। তাহলে আমার হচ্ছে কি শাস্তিমূলক ট্রান্সফার, এবং ট্রান্সফারটা হচ্ছে। যদি না, যদি না এখানে দুইজন রয়েছে, একজন হচ্ছে পঞ্চম, একজন হচ্ছে একাদশ। যদি না এখানে পঞ্চম এবং একাদশ এসে বাধা দেয়, পঞ্চম এবং একাদশ এসে বাধা দিলে, পঞ্চম এবং একাদশ এসে যদি বাধা দেয়, যদি পঞ্চম এবং একাদশ এসে বাধা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হবে না, আটকানো যেতে পারে। কিন্তু যদি পঞ্চম একাদশ না আসে, তাহলে 6, 10, 12 কিন্তু আপনাকে ট্রান্সফার করিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা যোগ। আমরা বেশি যোগ করবো না, 3, 4টে যোগ হলেই হবে। এবার হচ্ছে গিয়ে 10th হাউসে রাহু। ট্রানজিট রাহু 10th হাউসে এসে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে আবার ট্রানজিট রাহু। তো 10th হাউসের উপর দিয়ে ট্রানজিট রাহুর মুভমেন্ট,
সেটা কিন্তু ট্রান্সফারকে ইন্ডিকেট করে। তেমনি ভাবেই ফোর্থ হাউসের উপর থেকে ট্রানজিট জুপিটারের মুভমেন্ট, সে কিন্তু ট্রান্সফার আটকানোকে ইন্ডিকেট করে। আমরা এখন সবই কিন্তু পড়ছি শাস্তিমূলক ট্রান্সফার, যে ট্রান্সফারটা মিউচুয়াল ট্রান্সফার নয়। এবার মিউচুয়াল ট্রান্সফার আমরা এটাকে জানি, বিশেষ করে আমাদের এই স্কুল টুলে আছে মিউচুয়াল ট্রান্সফার, এবং বেশ কিছু মানুষ মিউচুয়াল ট্রান্সফার নিচ্ছে। তাহলে মিউচুয়াল ট্রান্সফার নিতে গেলে তোমার পেনের সঙ্গে রিকোয়ার্ড একটা মানুষ দরকার, যে হচ্ছে আমার বন্ধু, যে রাজি হবে তোমার সাথে ট্রান্সফার নিতে। এই যে আমার বন্ধু, সে হচ্ছে গিয়ে রাজি হবে ট্রান্সফার নিতে, এরকম একটা বন্ধু খুঁজে বার করতে গেলে আমাকে ফোর্থ হাউসে আসতে হবে। তাহলে এখানে ফোর্থ হাউসটা দুভাবে ভাইব্রেট করবে। নাম্বার ওয়ান হচ্ছে এখান থেকে এক বন্ধু খুঁজে পাবো, এটা হচ্ছে এক নম্বর, যে আমার সঙ্গে ট্রান্সফারটা করবে সে তোমার বন্ধু, তার সঙ্গে এই ট্রান্সফার আমি বাড়ির কাছে আসবো। তাহলে এইখানে 10-এর সঙ্গে কানেক্টেড হবে 4, আর কি কানেক্টেড হবে, আর কানেক্টেড হবে 3, কারণ এখানে একটা কানেকশন দরকার। এইখানে একটা মানুষকে আমাকে সার্চ করে খুঁজে বার করতে হবে যে আমার সাথে মিউচুয়াল ট্রান্সফার নিতে চায়। এবার এই লোকটাকে যখন আমি খুঁজে বার করতে চাইবো, তখন আমার দরকার একটা কমিউনিকেটিং ডিভাইস, একটা সিস্টেম, একটা ব্যবস্থা, যার মাধ্যমে আমি লোকটাকে সার্চ করবো। একটা লিস্ট অফ পিপল আছে, সেখান থেকে আমি খুঁজে বার করব কোন মানুষটা আমার সাথে, কোন মানুষটা আমার সাথে ট্রান্সফার নিতে ইন্টারেস্টেড। মিউচুয়াল ট্রান্সফারটা আমরা বুঝতে পারলাম। এবার মিউচুয়াল ট্রান্সফারের সময় সময় অবশ্যই 10th হাউসের ওপর থেকে বৃহস্পতি ট্রানজিট হতে হবে, বা বৃহস্পতি এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে বৃহস্পতি, এখানে থাকতে পারে, তুঙ্গ বৃহস্পতি হতে পারে। যে দৃষ্টিটা পড়ছে এটা কিন্তু কনস্ট্রাকটিভ, মানে অর্থ ত্রিকোণে চতুর্থ ভাবে যদি বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু আমরা কাছাকাছি আসতে পারবো। এবার যদি চতুর্থ ভাবের উপরও বৃহস্পতির ভালো রকম প্রভাব পড়ে, এই ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। কিন্তু চতুর্থ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি যদি এই ঘরগুলো থেকে পড়ে, অর্থাৎ এই ঘরগুলো 6 বা 8 বা 12, এখান থেকে 6 থেকে তো পড়বে না, 8 বা 12 থেকে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, যদি বৃহস্পতির 8 বা 12 থেকে দৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্রান্সফার হবে না। কারণ 8 বা 12-তে বৃহস্পতি সেই ডিজায়ার্ড রেজাল্ট দিতে পারবে না। বৃহস্পতি কি করবে, যেখানে আছে সেই জায়গাটাকে রিটেইন করে দেবে। তাহলে এই ট্রান্সফারটা আমরা বুঝতে পারলাম। তাহলে যখন কুণ্ডলিতে দশম ভাবের উপর দিয়ে চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্কিত, আরেকবার বলি, কুণ্ডলিতে দশম ভাবের উপর দিয়ে চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্কিত কোনো পাপ গ্রহের সঞ্চার ঘটবে, তখন ট্রান্সফার হতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি 6, 10, 12 কানেক্ট করে, তাহলে শাস্তিমূলক ট্রান্সফার হতে পারে। আর এদিকে যদি 4, 4, 10, 4, 10 এরা কানেক্টেড হয় কোনোভাবে, দশাতে হতে পারে, স্পেশালি দশাতে ট্রানজিটে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ভালো একটা ট্রান্সফার হবে। এই যেমন আমরা ট্রান্সফার নিয়ে স্কুলের কাছে চলে এসেছি, এইটা হচ্ছে গিয়ে পজিটিভ ট্রান্সফার। আচ্ছা, এবার কেউ একজন কিছু একটা বলছিলেন, একটু বলুন। লক্ষ্মী দে হাত তুলেছিলেন। আচ্ছা, বক্তব্য নেই। এবার আমরা চলে আসবো প্রমোশন। প্রমোশন কিন্তু সবসময় পজিটিভ, প্রমোশনের মধ্যে নেগেটিভ। প্রমোশন মানেই টাকা বাড়বে, তাহলে এখানে 11 নম্বর ঘরটা আসবে। ট্রান্সফারের ক্ষেত্রেও যদি পজিটিভ ট্রান্সফার হয়, 11 নম্বর ঘরের বিরাট ভূমিকা আছে।
আমি চাইছি মনে প্রাণে যে আমার ট্রান্সফারটা হোক, পরীক্ষা করে ট্রান্সফার একবার হয়ে যাক। কিন্তু এই যে ডিজায়ার ট্রান্সফারের, সেইখানে কিন্তু 5ও আসবে, 11ও আসবে। এটা পজিটিভ ট্রান্সফারের ক্ষেত্রে হবে। তো প্রমোশন ম্যাক্সিমাম টাইম পজিটিভ, খুব রেয়ার কেসে নেগেটিভ। তো রেয়ার কেস নিয়ে আমরা বিচার করে খুঁজে পাবো না। অনেক সময় হয়, ধরুন একজন লোক, আমি একটা ফিল্ডে চাকরি করতাম, এটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কোনো কোনো সময় তখনকার দিনে, এটা প্রায় 22-23 বছর আগে, 22 বছর, 2003 মানে 22 বছর আগে। তো ওই সময় আমরা দেখতাম যে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এমআর, তাদের ইউনিয়ন করবার অধিকার ছিল। কিন্তু যারা ম্যানেজার, তাদের ইউনিয়ন করবার অধিকার ছিল। ইউনিয়ন যারা করতো তাদেরকে বার করা যেত না, কোম্পানি থেকে বার করা যেত না। কিন্তু ম্যানেজার করিয়ে দিত। তখন যখন বার করবে, কোম্পানি বলছে এই লোকটাকে আর রাখা যাচ্ছে না, এই লোকটাকে ম্যানেজার করে দাও। ম্যানেজার হলো, সঙ্গে সঙ্গে স্যার। এই যে স্যাক করে দেওয়ার টেন্ডেন্সি বা বার করে দেবো, প্রমোশন হলো, কিন্তু প্রমোশনটা হলো কিসের জন্য? বার করে দেওয়ার জন্য। এটা খুব রেয়ার, এরকম হয় না। তো মানুষ খুশি খুশি মনে প্রমোশন চাইতে আসে। তাহলে প্রমোশন হচ্ছে গিয়ে 10-11, এই ব্যাপারটাই নোট করবেন। মেইনলি 10-11, কিছু পজিটিভ প্ল্যানেটারি মুভমেন্ট। আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে, তার জন্য অবশ্যই 2। তাহলে 2-10-11 কানেকশন, বা 10-11 কানেকশন, এবং 10-11-2-5, এই সমস্ত ঘরের উপর দিয়ে পজিটিভ গ্রহদের মুভমেন্ট, তাহলে কিন্তু আমরা প্রমোশন দেখতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে মোটামুটি একটা সাপোর্টিভ দশা। সবচেয়ে বেশি লাভজনক দশা হচ্ছে উপচয় স্থানাধিপতির অন্তর্দশা এবং অর্থ ত্রিকোণের প্রত্যন্তর দশা। তাহলে আমরা কি বললাম? উপচয় স্থানাধিপতিদের অন্তর্দশা, উপচয় মানে হচ্ছে অন্তর্দশা, এডি লিখছি। এডি মানে হচ্ছে গিয়ে অন্তর্দশা। এটা হচ্ছে গিয়ে 3-6-10-11। আর পিডি, পিডি মানে প্রত্যন্তর দশা। এটা হচ্ছে 2-6-10। তাহলে প্রত্যন্তর দশা হচ্ছে 2-6-10, অন্তর্দশা হচ্ছে 2-3-6-10-11। এই দশা হচ্ছে গিয়ে প্রমোশনের জন্য বেস্ট দশা। এবং এখানে যদি একটা ভালো গ্রহ ওই 11 নম্বর ঘরকে কোনোভাবে বুস্ট করে, সে সাথে থাকতে পারে, 10-এ থাকতে, সাথে থাকতে পারে, 3-এ থাকতে পারে, 11-তে থাকতে পারে, আর 10 নম্বর ঘরটাকে অপীড়িত থাকতে হবে, তাহলে ঝপঝপ প্রমোশন হবে। এরপরে আমরা চলে আসবো লোন। লোন বিষয়টার সঙ্গে কানেক্টেড হাউস হচ্ছে 2-6-8। 2-6-8, এবং লোন যখন পাবো আমি, তখন 11। তাহলে 2-6-8-11, এইগুলো হচ্ছে আমার লোন পাওয়ার ঘর। লোন যদি চাই, তাহলে আমরা অর্থের ক্রাইসিস হতে হবে, আমার কিছু প্রভাব বলেই না আমি লোন নেবো। এটা হচ্ছে 2 নম্বর করে পাবো। লোনের জন্য করা জিনিস লাগবে, যেমন সিভিল, কিছু লিগাল ডকুমেন্টস, এগুলো হচ্ছে 6 নম্বর ঘর। এই ডকুমেন্টস গুলো যখন লিগাল ওয়েতে আসবে, তখন সেটা হচ্ছে গিয়ে 6। আর এই ডকুমেন্টস গুলোই যখন সম্পত্তি হিসেবে আসবে, তখন সেটা হচ্ছে গিয়ে 2। যে আমার কাছে আমার ভোটার কার্ড আছে, ভোটার কার্ডটা হচ্ছে গিয়ে 2, কিন্তু ভোটার কার্ডটার যে ভ্যালু, ভোটার কার্ডটার যে গুরুত্ব, সেটা হচ্ছে গিয়ে 6। এবার হচ্ছে গিয়ে 8। এই লোন যখন আমি পাবো, তারপর আবার একটা নেগেটিভ ব্যালেন্স ক্রিয়েট হয়। নেগেটিভ ব্যালেন্স মানে আমাকে লোনটা শোধ করতে হবে। লোনটা শোধ না করলে আমাকে দণ্ড দেবে এসে। আমাকে লোকজন বাড়িতে এসে চিল্লামিল্লি করবে, হ্যারাস করবে, ডিস্টার্ব করবে।
মোটামুটি পরিষ্কার হলো। আর লোনটা যখনই আমি পাবো, হাতে দুটো পয়সা আসবে, তখন 11, তাহলে 2, 6, 8, 11, এর মধ্যে যদি আমরা 2, 8, 11 কানেকশন করি, কিংবা শুধু 8, 11 কানেকশন পাই, তাহলেই লোন হয়ে যাবে। লোন ব্যাপারটা এখন এতটা ইজি হয়ে গেছে। এবার এই ক্ষেত্রে আমরা একটু ডিস্টার্ব হয়ে যাই, বিভিন্ন সময় কনফিউশন তৈরি হয় যে এই যে লোন, আগে তো মানুষজনের লোনের অপশন ছিল না, আগে মানুষজন লোন নিতেও না, তাহলে এই কম্বিনেশন গুলো কি ছিল না? এর জন্য জ্যোতিষে সবসময় স্থান, কাল, পাত্র, এটা বিচার করতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। সিচুয়েশন বুঝে আমাদেরকে প্রেডিক্ট করবার চেষ্টা করতে হবে। স্যার দশা কি দেখতে হবে লোনের ক্ষেত্রে? দশা তো অবশ্যই দেখবো। যদি মানে আমার অষ্টম আর ষষ্ঠে? স্যার লোন তো হয়ে গেল, এবার দশা কিন্তু অষ্টমের দশা বা ষষ্ঠের দশা, এগুলো হচ্ছে গিয়ে আহ মানসিক স্থিতিশীলতা, আনন্দ বা প্রাপ্তি, এগুলোর জায়গাটাকে দেয় না। লোন পেলে তো আমি তো লোন চাইছি, এই যে চাইছি, চাওয়া, এই চাওয়ার কানেকশন যেটা, সেটা আসবে 5 থেকে। তাহলে দশার ক্ষেত্রে কিন্তু আমরা টাইমিংটা আমাদের অ্যাটলিস্ট একটা ভালো দশা চাই। দশা দরকার নাই, অষ্টমের দশা হতে পারে, অন্তর্দশা প্রত্যন্তর দশা, এটা কিন্তু একটা ভালো চাই। এটা যদি ভালো না পাই, তাহলে কিন্তু আমি লোন পাবো না। তবে পঞ্চম, একাদশ, এর সঙ্গে কানেক্টেড কোন গ্রহ, অষ্টম ভাবের সাথে অ্যাসোসিয়েটেড বা কানেক্টেড কোন গ্রহ, 5, 8, 11 এরকম ভাবের সাথে কানেক্টেড কোন গ্রহ, সেই দশায় আমি লোন পাবো। আর ট্রানজিটে আমরা দেখতে পাবো যে লোনটা পাওয়ার সাথে সাথে তো পকেটটা ভরে উঠবে, যেটা আমার দরকার, পকেটটা তো চট করে ভরে উঠবে। সেদিন এক ভদ্রমহিলা এসেছিলেন, লোন নিয়েছেন, লোনটা নেওয়ার পরেই কেউ একজন অসুস্থ হয়ে পড়েছে। তো অসুস্থ হওয়ার পর আর সব টাকা বেরিয়ে গেছে। এই অসুস্থ হওয়ার আগে যে এই লোনটা যে পেলো, ওনার তো ক্যাশটা ভর্তি হয়ে গেল। মানে ক্যাশ যেহেতু ভর্তি হয়ে গেল, তাই জন্য 2 নম্বর ঘর, সেখানকার যে অদশা বা অন্তর্দশা, অন্তর্দশা অধিপতি 2 নম্বর ঘরের সঙ্গে কানেক্ট করলেও লোন হতে পারে। কিন্তু খেয়াল রাখবেন, যে টাকা পেলাম লটারিতে, লোন এলো হঠাৎ করে, সেটা ওয়ান টাইম অফার, লোনটা শোধ করতে হবে, লটারি শোধ করতে হবে না। তাহলে লটারির সঙ্গে 2, 5, 11 কানেকশন পাবো, লোনের সঙ্গে 2, 6, 8, 11 কানেকশন পাবো। এইটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। একটা হচ্ছে গিয়ে তৃপ্তিদায়ক, আর একটা দিক, একটা হচ্ছে গিয়ে ভবিষ্যতের জন্য পীড়াদায়ক। স্যার লোন শোধ করতে পারছি না, এবার সেটা শোধ হবে কিনা সেই কানেকশনটা। এটা শুধু দশা দেখুন, আর সেকেন্ড হাউস 11 নম্বর ঘরের দেখুন। এরকম প্রচুর মানুষ আছে যারা লোন শোধ করতে পারছে না, শুধু তার দশা দেখুন, আর 2, 11 কিরকম অবস্থায় আছে সেটা দেখুন। এখানে কি ট্রানজিট হচ্ছে, 2, 11 বাস। লোন আছে কিনা বুঝলেন, লোনটা বুঝবার পরে অষ্টমে রাহু অ্যাভারেজ লোন দেয়। লোন যদি থাকে, তাহলে 2, 11 কানেকশন, সেকেন্ড হাউস স্ট্রং আছে, 11 নম্বরকে সাপোর্টিং দশা আছে, লোন শোধ করতে পারবে। সেটা নেই, লোন শোধ করতে পারবে। পরিষ্কার হলো? আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হ্যাঁ আমাদের হচ্ছে লিগাল ইস্যু। আচ্ছা, লিগাল ইস্যুর ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আইনি ঝামেলা, আর একটা হচ্ছে ঝামেলা করে প্রাপ্তি, আর একটা হচ্ছে ঝামেলা করে দণ্ড। তাহলে আইন ই জটিলতা, সেটা হচ্ছে 6। এবার যদি দণ্ড হয়, তাহলে 6 এর সঙ্গে 8 এর কানেকশন হবে, মানে অষ্টমপতি, অষ্টমপতি পীড়িত হবেন ষষ্ঠপতির দ্বারা। কিরকম? যেমন ধরুন এই লোকটার ক্ষেত্রে, এইখানটাতে বুধ বসে আছে, তাহলে এখানে অষ্টম ভাবটা পীড়িত হয়েছে বুধের দ্বারা। সত্যি সত্যি পীড়িত হয়েছে? একদমই না। এখনো কিন্তু কোন রকম কোনো পীড়া দেখতে পাইনি আমরা।
বুধের দৃষ্টি রয়েছে। বুধের দৃষ্টিটা কি পীড়াদায়ক? আমরা এখানে দেখতে পাচ্ছি বুধ অবস্থান করে রয়েছে, বুধ এখানে অবস্থান করে রয়েছে চন্দ্রের নক্ষত্রে। বুধ চন্দ্রের নক্ষত্রে বসে দেখছে, আর চন্দ্রটা এখানে এসে বসছে। চন্দ্রটা এখানে 6 হাউসে এসে বসে রয়েছে। এবার কিন্তু বুধের দ্বারা পীড়িত হলো। বুধ যদি এখানে বসে থাকতো রবির নক্ষত্রে, এবং রবি পঞ্চমে বসে থাকতো, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হতো না। ধরুন এখানে বুধ 4 নম্বর নক্ষত্রে নেই, বুধ এখানে রয়েছে 3 নম্বর নক্ষত্র। 3 নম্বর নক্ষত্রের অধিপতি রবি, সে হচ্ছে গিয়ে বসে রয়েছে নিজের, কোনো চাপই নেই, কোনো প্রবলেম হবে না। কিছুটা ইগো প্রবলেম হতে পারে, জাতকের একটু টকেটিভ হওয়ার সম্ভাবনা, একটু বেশি বকবক করতে পারে। একটু টকেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, ওনার বকবক করবার টেন্ডেন্সি সেটা। এছাড়া কিন্তু আইনি জটিলতা আসছে না। তাহলে আপনারা বুঝতে পারলেন আইনি জটিলতা মোটামুটি কিভাবে আসে। তাহলে সিক্স হচ্ছে গিয়ে আইন জটিলতা, সমস্যা, অশান্তি, ঝামেলার সূত্রপাত সিক্সতে। কিন্তু রেজাল্ট, শাস্তি, কারাবাস, ঝামেলা, এগুলো হচ্ছে আটার বার। এই সমস্ত কারাবাস, ঝামেলা, এগুলো হচ্ছে আটার বার। তাহলে যদি ষষ্ঠপতি দ্বারা 8 বা 12 নম্বর ঘর পীড়িত হয়, জাতকের যদি অশুভ দশা চলে, জাতকের ট্রানজিটে যদি নেগেটিভ মুভমেন্ট হয়, তাহলে লিগাল ইস্যুজের কারণে জাতক ঝামেলায় জড়াতে পারে। প্রচুর লিগাল ইস্যু আছে যেগুলো জমি জায়গা ওরিয়েন্টেড। যে লিগাল ইস্যু গুলো হচ্ছে জমি জায়গা ওরিয়েন্টেড। কিভাবে হবে জমি জায়গা ওরিয়েন্টেড? 4 6 ষষ্ঠপতি চতুর্থপতিকে পীড়িত করবে। এবার এখানে পাবে কিনা, এখানে একাদশ আসতে পারে, একাদশ আসতে পারে, অষ্টম আসতে পারে, দ্বাদশ আসতে পারে। এখানে যদি একাদশ বা পঞ্চমের কানেকশন হয় তাহলে পজিটিভ, ভুল হলো। যদি একাদশ বা পঞ্চমের কানেকশন হয় তাহলে ব্যাপারটা পজিটিভ। তাহলে এখানে, হ্যাঁ, তাহলে কি? যদি এখানে একাদশের সাথে বা পঞ্চমের সাথে কানেকশন হয় তাহলে পজিটিভ। যদি উল্টোটা হয়, এখানে যদি 12 আর 8-এর সঙ্গে কানেকশন হয় তাহলে নেগেটিভ। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে, জমি জায়গা সংক্রান্ত সমস্যা সেখানেও কিন্তু এই ঘরগুলো আসছে। এবার এখানে কারোর সঙ্গে কানেকশন আসেনি, 3-এর সঙ্গে কানেকশন আসছে। তিন, থ্রি থ্রি 3-এর সঙ্গে কানেকশন আসা মানে কি? 3 মানে হচ্ছে চতুর্থের দ্বাদশ। চতুর্থের দ্বাদশ, এবার যদি তৃতীয় পতির দ্বারা, আপনারা এইভাবে ভাববেন, তৃতীয় পতির দ্বারা চতুর্থ ভাবটা পীড়িত, তৃতীয় পতির কারণে চতুর্থ ভাব পীড়িত হয়েছে, ডিস্টার্ব হয়েছে, তাহলে জমি বাড়ি চলে যেতে পারে। তৃতীয় মানে কি? চতুর্থের দ্বাদশ, তার থেকে জমি জায়গা হস্তান্তরিত হতেই পারে, হাতে আর নেই, চলে গেল, জমি নিয়ে নিল। এরকম হচ্ছে গিয়ে প্রবলেম আসতেই পারে। এবার ধরুন 2-এর সাথে কানেকশন, 2 4 2 4 11 কানেকশন, তার মানে জমি জায়গা থেকে আপনি টাকা পয়সা পাচ্ছেন।
স্যার, দুই, আহ, 4, 11 কানেকশন হয়ে বসে রয়েছে। এবার আপনি দেখলেন এখানে হচ্ছে কি অষ্টমেরও কানেকশন এসছে, অথবা দ্বাদশের কানেকশন এসছে। অষ্টম বা দ্বাদশের কানেকশন এসছে। তাহলে এবার কি হবে? এবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে আলটিমেটলি কোন কম্বিনেশনটা পজিটিভ। এইখানে আপনাকে নক্ষত্র দেখে আলটিমেটলি আইডেন্টিফাই করতে হবে। প্রথমে আপনি পজিটিভ গুলোকে দেখুন, তারপরে আপনি নেগেটিভ গুলোকে দেখুন। এই ক্ষেত্রে যদি কানেকশন আপনার মনে হয় ইকুয়াল, তাহলে কিন্তু এই মামলা সহজে মিটছে না। যদি দেখেন 12 কানেকশন হয়েছে, 2, 4, 12 কানেকশন হয়েছে, তার মানে প্রপার্টি রিলেটেড সাকসেস আছে, কিন্তু এর জন্য ভালো রকম খরচা করতে হবে। প্রপার্টি রিলেটেড মামলায় সাকসেস আছে, পয়সা কড়ি পাওয়া যাবে, বেটারমেন্ট হবে, কিন্তু আলটিমেটলি হচ্ছে গিয়ে গ্রোথ পাওয়া যাবে। এর সঙ্গে 5-এর কানেকশন হলো, খরচা হলেও প্রফিট হবে। কিন্তু এখানে যদি 6 বা 8-এর কানেকশন হয়, এই 2, 5 এদের কানেকশন খুব একটা স্ট্রং নয়, একটা মুছে দিলাম। এখানে শুধু 4, 11 কানেকশন আছে, কিন্তু তার সঙ্গে 6, 8, 12 কানেক্টেড। এই ক্ষেত্রে কিন্তু জমি জায়গা পেতে গিয়ে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। হয়তো শেষে পাবে, কিন্তু দেখা গেল যা পেলো আর যা গেল, এই দুইয়ের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। দেবেশ বাবু বলুন। স্যার এই চারটায় লগ্ন সাপেক্ষে 2, 6, 8 এভাবে ধরছি, তাহলে এই যে চতুর্থ ভাবের যে অষ্টম ভাব, যেটা লগ্ন সাপেক্ষে একাদশ ভাব হচ্ছে, তাহলে চতুর্থের অষ্টম ভাব এটা কেন ডিস্টার্ব করবে না? এবার ঘটনাটা হচ্ছে চতুর্থকে যদি আমি চতুর্থের অষ্টম হিসেবে দেখি, তাহলে একাদশ ভাব অবশ্যই ডিস্টার্ব করবে। কিন্তু যখন আমি চতুর্থের সাকসেস ইন্ডিকেট করব, আমার আলটিমেটলি সাকসেস, জমিটা জমিটা আমি পাবো, তাহলে সাকসেসটা কার হচ্ছে? মানুষটার হচ্ছে। তাহলে এই মানুষটা আমি একদম ন্যায্য সত্তা, সেই মানুষটার গেইন হচ্ছে। তাহলে এইবার যখন আমি ভাবস্ব ভাবে যাব বা ভাবের সাপেক্ষে ভাবে যাব, ওরা ডিরেক্ট ভাবে যাব। প্রথম হচ্ছে কি একটা ডিরেক্ট ভাব সাকসেস এটা, আর এই ঘরটার ক্ষেত্রে এটা হলো ডিস্টারবেন্স। যেমন এই ঘরটার থেকে 5th হাউস হচ্ছে গিয়ে দেনা, মানে চতুর্থের পঞ্চম, সেটা হচ্ছে অষ্টম। তাহলে অষ্টমপতি চতুর্থের জন্য সবসময় হানিকারক। আমরা তো জানি অষ্টমপতি যখন চতুর্থে এসে বসবে, অষ্টমপতি সে যখন চতুর্থে এসে বসবে, তখন বাড়ি সাপেক্ষে লোন হবে। এর সঙ্গে যদি দ্বাদশ বা ষষ্ঠ যুক্ত হয়, তাহলে হচ্ছে কি এই লোন জাতক শোধ দিতে পারছে না, বাড়ি নিয়ে টানাটানি পড়বে। তাহলে এই ক্ষেত্রে আমি অষ্টমের গুরুত্ব কিভাবে দেব? পঞ্চম হিসেবে দেব না অষ্টম হিসেবে? আগে হচ্ছে আমি, পৃথিবীতে সবকিছুই আমাকে নিয়ে আবর্তিত। আমি যতক্ষণ আছি, পৃথিবীতে এই দেহটা আছে, ততদিন হচ্ছে আমার অস্তিত্ব এবং আমার সবকিছু। বাড়িতে বসে আছি, আমার বাড়ি। আমি মরে গেলে আর আমার বাড়ি নেই, তখন কার বাড়ি কে যাবে? তাহলে এই যে আগে আমি, চতুর্থের অষ্টম অবশ্যই, কিন্তু তার আগে আমার একাদশ। তাহলে এই এই এটা হচ্ছে ফার্স্ট লেভেল অ্যানালাইসিস। মানে চতুর্থের সাপেক্ষে আমি বিচার করব পরে, আগে আমি আমার সাপেক্ষে যোগগুলোকে বিচার করব। তারপরে আপনারা অবশ্যই চতুর্থ সাপেক্ষেও বিচার করবেন, চতুর্থ ভাব সাপেক্ষে এখানে কোনো শুভ গ্রহ আছে কিনা। এবার দেখবেন ভাবটা রিলেটেড হয়ে গেছে। চতুর্থের একাদশ, সে হচ্ছে দ্বিতীয়, মানে হচ্ছে গেইন। আমি যখনই একটা জমি কিনতে সাকসেসফুল হই, আমি যখন একটা গাড়ি করতে সাকসেসফুল হই, আমি কি পাই? একটা কাগজ, একটা দলিল। দলিলটা হচ্ছে সেকেন্ড হাউস। তার মানে ফোর্থের ইলেভেন সে হচ্ছে দলিল, মানে জমি কেনাটাতে আমি সাকসেসফুল হলাম। ঠিক তেমনি ভাবেই ফোর্থের এইট, মানে চতুর্থের জন্য আমি যেটা ব্যয় করব বা চতুর্থের পেছনে যেটা নষ্ট হবে যাবে, সেইটা হচ্ছে 11th হাউস। সুতরাং আগে আমরা লগ্ন সাপেক্ষে দেখে নেব, তারপরে যদি প্রয়োজন হয়
তাহলে অবশ্যই ভাব সাপেক্ষেও দেখতে হবে। কিন্তু সেটা করলে পরে আমাদের অনেক জটিলতা আসবে। যেমন হচ্ছে, আমাদের চতুর্থ ভাব হচ্ছে নবমের অষ্টম, বাবার মৃত্যু। কিন্তু মাকে বিয়ে করলো আর বাবা মরে গেল। মাকে বিয়ে করলো আর বাবা মরে গেল। এবার চতুর্থে মায়ের আয়ু যেখান থেকে বা মায়ের শরীর যেখান থেকে বিচার করব, মায়ের শরীর ভালো হলে পরে বাবার আয়ু কমতে পারে। তো মায়ের যদি চতুর্থ হয় গ্রহ থাকে, তাহলে মায়ের শরীরও খারাপ হবে, বাবার শরীরও খারাপ হবে, তাই না? নাকি হচ্ছে গিয়ে পঞ্চমের দ্বাদশে পাপ গ্রহ প্রেমটা চলে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম স্যার। স্যার আপনি বললেন না চতুর্থের দ্বাদশ, যে থার্ড হাউস, এইটা যখন প্রবলেম করবে এর জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ওরা তো প্রবলেম করতেই পারে। থার্ড হাউস হচ্ছে গিয়ে একটা নেগেটিভ হাউস। মানে চতুর্থ যখন আমি নিচ্ছি, তখন থার্ড কখনোই আমার ক্ষেত্রে পজিটিভ হচ্ছে না। চতুর্থের উপরে থার্ড এসে গেল মানেই চতুর্থ ভাগ হয়ে গেল। ধরুন মা, মাতৃস্নেহ, থার্ড এসে গেছে, ভাই এসে গেছে, ভাগ, ভাগ তো থার্ড এসে গেছে। মানে এবার জমি জায়গা বাড়ি জমি সেগুলো ভাগ। আপনি যখন থার্ড হবেন, কারণ আপনিও কারো থার্ড হতে পারেন, আপনি থাকতে পারেন, তার ক্ষেত্রে আপনি থার্ড এসে গেলেন মানে জমি তার হাফ চলে গেল, তাই না? তাহলে চতুর্থের জন্য থার্ড হচ্ছে গিয়ে কখনোই সুবিধাজনক নয়। হ্যাঁ, বয়সে ছোট কোনো বন্ধু হয়েছে, বয়সে ছোট কোনো বন্ধু, সে আমি থার্ড থেকে বিচার করছি। আমি একটা বাড়ি কিনতে চাইছি, সরি বাড়ি একটা ভাড়া নিতে চাইছি, বাড়ি ভাড়া নেবো। তো আমি একটা দালালকে নিয়োগ করলাম। ওই দালালকে যে নিয়োগ করলাম, দালাল থার্ড। তাহলে দালাল আমাকে বাড়ি এনে দিতে পারবে কিনা, দালালরা বাড়ি দিতে পারবে কিনা, সেটা হচ্ছে কি আমি থার্ড ফোর্থ 11 কারেকশন দেখবো। এবার এই সমস্ত জায়গাতে অ্যাস্ট্রোলজিটা আমাদের কাছে, আমরা যারা, আপনাদের কাছে, আমাদের কাছে, আমরা যারা ভেবে পড়ি, আপনি যেমন ভেবে পড়ছেন, তো আমাদের কাছে অ্যাস্ট্রোলজিতে হিউজ কমপ্লিকেশন আছে। যেমন একটা ইতিহাস বই, ইতিহাস বইতে নেতাজিও আছে, আহ গান্ধীজিও আছে, তারপর হচ্ছে বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, এরাও আছে, মোহাম্মদ বিন তুগলকও আছে, বড় আছে, সবাই আছে, আকবরও আছে, ঔরঙ্গজেবও আছে, বাবরও আছে। এবার আপনি সব পড়ে গেছেন, কিন্তু এক্স্যাক্টলি প্রশ্নটা যতক্ষণ হাতে না পাচ্ছেন, ততক্ষণ আপনি বুঝতে পারছেন না কোনটা লিখবেন। তাহলে এইটাও হচ্ছে সেটা। আপনার কাছে সমুদ্র আছে, কিন্তু সামনে যে লোকটা এসছে সে সমুদ্র নয়, সে হচ্ছে লিলিপুট। তাহলে সমুদ্র আপনার কাছে আছে, আপনি সমুদ্রের ভাবনা ভেবে রয়েছে, কিন্তু ওকে দিতে হবে এক ফোঁটা জল। তাহলে ওর আসার পরে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে ওর কোন ফোঁটাটা ভাব। বোঝাতে পারলাম দেবেশ বাবু? একদম স্যার, চরম। মানুষটা যখন চার্টটা নিয়ে আসছে, চার্ট নিয়ে আসার পর আমি কিছু কম্বিনেশন বার করে নিলাম, বার করার পরে আমার কাছে 15টা অপশন হয়েছে। এবার সেই অপশনটার মধ্যে কোনটা এক্স্যাক্ট, আমরা কিছুকে বাদ দিলাম, বাদ দিয়ে ধরুন 3টে বা 4টে অপশন আসছে। আসবার পরে লোকটাকে বললাম যে আপনার এই প্রবলেমটা হচ্ছে, এইটা কি আপনার প্রবলেম? লোকটা হ্যাপি। যদি হ্যাপি না হয়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সে বলবে যে আমার এই প্রবলেম হচ্ছে, আমরা সেই প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করবো, সেই প্রবলেমটা সলিউশন খুঁজবো। ফলে জ্যোতিষে কিন্তু একটা কথা বলে দিচ্ছে, আমি একটু আগে বলেছিলাম, স্থান কাল পাত্র, একই কুণ্ডলী, একই টাইপের কুণ্ডলী। এই এখন আমরা হচ্ছে গিয়ে একটা যোগ নিয়ে বিশাল ভয় পাচ্ছি। শনি রাহু এক হচ্ছে, শনি রাহু এক হতে চলেছে 1968 সালে, ওটা হয়েছিল মীন রাশিতে। তো আজকে আমার কাছে একটা লোক এসছে, তার হচ্ছে কি এরকম শনি রাহু একত্রে যুক্ত। এটা হচ্ছে 1968, একটুখানি দেখুন। উম, দেখা যায়, দেখুন, ও, হ্যাঁ, শনি হয়নি স্যার। রাহু, বুঝছে? হ্যাঁ, আহ, এই যে শনি রাহু একসঙ্গে রয়েছে, উল্টো দিকে মঙ্গল কেতু, এ তো দীর্ঘদিন ধরে চলেছে। এবার এই কম্বিনেশনেই বহু লোক, তারা কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে হারিয়ে গেছে।
বোঝা গেল? একটু পরিষ্কার হলো? এবারে এই লোকটা যখন এসছে, এই লোকটার হাতে দুইখানা আঙুল নেই, এ হাতের আঙুল একটা নেই, এ হাতের একটা আঙুল। তাহলে দুটো বিগ বিগ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এফেক্টিভ অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে শনি মঙ্গল রাহু কম্বিনেশন কাজ করে গেছে, লগ্নে কেতু ভয়ঙ্কর এফেক্ট দিয়ে দিয়েছে, দিয়ে তাদের আঙুল দুটো চলে গেছে। তো এইটা হয়েছে, এ কিন্তু মরে যায়, এ রয়েছে চরম লেভেলের কালসর্প যোগ রয়েছে, তা সত্ত্বেও এ কিন্তু ঠিকঠাক ভাবে লড়ে যাচ্ছে, এ আছে এবং ভালোভাবে আছে। তাহলে পরিষ্কার হয়ে গেল? তাহলে এই যে যোগ, এই একই যোগ, এইটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপের রেজাল্ট দেবে। একই গ্রহ একই ঘরে দুবার আসবে। আমি একটু হোরারি করে দেখাই। ধরুন এই এখন আমরা হোরারি করছি, এটা হচ্ছে মার্চ মাস, আমার হচ্ছে গিয়ে টাইমটাকে আমি করছি অক্টোবর, 12 ডিসেম্বর, 19শে ডিসেম্বর। তাহলে 19শে ডিসেম্বরের কুণ্ডলীটাকে একটুখানি দেখুন। 19শে ডিসেম্বরের কুণ্ডলীতে, ও বৃহস্পতি বক্রী হয়ে আছে, আর ভুল হচ্ছে, 19শে ডিসেম্বর হলো, এর আগে আমাকে লাগবে হচ্ছে গিয়ে 19শে নভেম্বর। দেখুন বৃহস্পতি কর্কটে ঢুকেছে, এই যে কর্কটে বৃহস্পতিটা ঢুকলো, কর্কটে বৃহস্পতিটা ঢুকলো, এই কর্কটে বৃহস্পতি আছে, এটাকে আমি মার্গি করে দিচ্ছি, একটু এগিয়ে গেলেই মার্গি হয়ে যাবে। একদম। এবার এখন কর্কটে বৃহস্পতি আছে। তাহলে এই যে বৃহস্পতি, এ কিছু সময়ের জন্য উচ্চস্থ হয়েছে, এই বৃহস্পতিটাই রেট্রোগ্রেড হয়ে আবার পেছনে চলে যাবে। এই সামনে বৃহস্পতি এখন হচ্ছে গিয়ে বলেছে বৃষ রাশিতে, বৃষ থেকে সে 14ই মে চলে যাবে মিথুনে, এবং মিথুন থেকে 10th অক্টোবর চলে আসবে কর্কট। এখান থেকে আবার ব্যাক করবে, এখান থেকে ব্যাক করে এ চলে যাবে উম, আবার মিথুনে। মানে এইবার মিথুন থেকে আবার ফিরে আসবে, সেটা হচ্ছে 2026-এর সম্ভবত জুন মাস। 2026-এও এখানে আমরা বৃহস্পতিকে দেখতে পাবো, বা 2025-এও বৃহস্পতিকে দেখতে পাবো। এই 2025-এর বৃহস্পতি আর 26-এর বৃহস্পতি, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। 2025-এ বৃহস্পতি অতিচারী হয়ে ঢুকছে, এই বৃহস্পতি কিছুদিনের মধ্যেই বক্রী হবে, খুবই অল্প দিন, মোটামুটি ধরুন মাসখানেকের মধ্যেই, বৃহস্পতি প্রবেশের মাসখানেকের মধ্যেই বক্রী হবে। এটার স্পিড হাই, এটার অ্যাগ্রেসিভনেস হাই, এটাকে বলবো আমরা অতিচারী বৃহস্পতি। তার পরের বার যখন আবার আসবে, তখন কিন্তু বৃহস্পতি নর্মাল। তাহলে বিভিন্ন গ্রহ বিভিন্ন সময় বিভিন্ন রকম রেজাল্ট দেয়, আপনাকে প্রেডিকশন অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি করতে হবে। আপনার মানে অনেক মানুষ আছেন যারা বলেন আমি পিন পয়েন্ট প্রেডিকশন করি, নিখুঁত প্রেডিকশন করি, যা বলি তাই মিলে যায়। এসব আমরাও করি, আমরাও যা বলি তাই মিলে যায়। লিস্ট ক্লায়েন্ট যে ছিল, মাথায় বিভৎস চাপ, লিস্ট ক্লায়েন্ট যে ছিল, তার হাতটা ধরে আমি জিজ্ঞেস করলাম কর্কট লগ্ন কি, বললো স্যার কি করে জানলেন? আমার মনে হলো ওই সময় ওর হাতটা দেখে যে ওর কর্কট লগ্ন হতে পারে। এবার বলছে কর্কট লগ্ন মকর রাশি, হাতটা দেখে আমার মনে হলো যে কর্কট লগ্ন। তার মানে কি আমি হাত দেখেই সবার রাশি লগ্ন বলতে পারবো? পারবো না। এখানে একটা প্রবাবিলিটি ফ্যাক্টর কাজ করে। তো সুতরাং উম, সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যাই বলি না কেন, যাই প্রেডিক্ট করি না কেন, বা যেটাই ডিসাইড করি না কেন, সেইটার সঙ্গে প্রেডিক্ট করবার আগে কিছু সাপোর্টিং ফ্যাক্টর ক্রিয়েট করতে হবে। যেমন হচ্ছে গিয়ে আমি একজনকে প্রেডিক্ট করতে চলেছি এই এই অবস্থায় বৃহস্পতিটা নিয়ে, তা আমাকে জেনে নিতে হবে বৃহস্পতিটা শুভ বা বৃহস্পতিটা অশুভ। এই জিনিসটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দ্বিতীয় বৃহস্পতি থাকলে ভালো কি কি হতে পারে, দ্বিতীয় বৃহস্পতি থাকলে খারাপ কি কি হতে পারে, এইগুলো লোকটাকে বলতে হবে। বলবার পরে লোকটা কি করবে, কিছু জিনিস মানবে, কিছু জিনিস মানবে না। কিছু জিনিস সে মেনে নেবে, কিছু জিনিস মানবে না। তখন আমরা বুঝতে পারবো যে এই মানুষটা আলটিমেটলি
একে বৃহস্পতি কি রেজাল্ট দিচ্ছে, সেটা পজিটিভ নাকি সেটা নেগেটিভ? পরিষ্কার হলো? আমাদের আরেকটা হচ্ছে এনিমি, শত্রুতা। তাহলে এক্ষেত্রেও আমাদের সেই 6-10 কানেকশন এবং ষষ্ঠপতি দ্বারা যদি দশম ভাব পীড়িত হয়েছে, তাহলে বা দশমে হচ্ছে গিয়ে এমন কোন গ্রহরা বসে রয়েছে, সে রাহু, এখানে রাহু রয়েছে, এইগুলো কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স দেবে। এখানে কেতু রয়েছে, এখানে কর্মক্ষেত্রে গোপন শত্রুতা আসবে। ষষ্ঠ ভাবে কেতু, কর্মক্ষেত্রে গোপন শত্রুতা আসবে, এই কিচ্ছু করার নেই। দশম পতির সঙ্গে কেতু কানেক্টেড, শত্রুতা আসবে। ষষ্ঠ দশম যোগ ভালো থাকলে পরে দ্রুত চাকরি পাওয়া যায়। আর এই ষষ্ঠ দশম যোগ সেখানে হচ্ছে গিয়ে পেশার ক্ষেত্রে শত্রুতাও দিতে পারে। আমরা যখন চাকরি পড়েছি, 6-10 কানেকশন চাকরি দিয়েছে। আর যখন আমরা আহ শত্রু পড়ছি, তখন 6-10 কানেকশন শত্রু দিয়েছে। এমনি আলাদা কোনো কি করে সেটা একটুখানি লক্ষ্য করুন। আমি একটু সরি, একটা ফোন ধরতেই হবে আমাকে। হ্যালো? 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 তো একটা অর্ডার এসেছে, সেটাকে নিতে হবে। তো যাই হোক, হয়তো আবার আসবে। তাহলে এবার হচ্ছে গিয়ে আমার 6-10 কানেকশন পেয়েছি। এবার 6-10-এর সঙ্গে 8-12 কানেকশন, 8 অথবা 12, 8-12 রাহু কেতু, তাহলে শত্রুতা। এই 6-10-এর সাথেই 2-11 কানেকশন, এই 6-10-এর সাথেই 2-11 কানেকশন। তার মানে হচ্ছে চাকরি প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে মিত্রতা, অ্যাক্টিভিটি, এফেক্টিভনেস পেলাম। শুভ গ্রহ অশুভ গ্রহ তারা যদি কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে ঘটনাটা ডিস্টার্ব হয়। এর সঙ্গে আরেকটা বিষয় কি, এই ক্ষেত্রে আমরা থার্ড হাউসটাকে নেই। থার্ড হাউস হচ্ছে দশমের, থার্ড হাউস হচ্ছে দশমের ষষ্ঠ, থার্ড হাউস হচ্ছে চতুর্থের দ্বাদশ। চতুর্থের দ্বাদশ মানে হচ্ছে বন্ধুর বৈপরীত্য, বন্ধু নয়, দুষ্ট বন্ধু। আর দশমের শত্রু, কর্মক্ষেত্রের শত্রু, কর্মের শত্রু, অথরিটির শত্রু, তাহলে তৃতীয়। এই তৃতীয় যদি এসে উপস্থিত হয়, তাহলে হচ্ছে গিয়ে শত্রুতা বাড়বে। পঞ্চম এখানে এসে কানেক্টেড হলে পরেও সমস্যা আসবে। আজকেই এক ভদ্রলোক এসেছিলেন, পঞ্চমপতির অন্তর্দশা, এখান থেকে রাহুর প্যাসেজ, পঞ্চমের ওপর দিয়ে রাহুর প্যাসেজ। তবে ওনার লগ্ন কিন্তু ডিফারেন্ট ছিল। ওনার লগ্ন ছিল এটা কি বলে এটাকে, বৃশ্চিক। এইখানে পঞ্চমপতি সে হচ্ছে পঞ্চম ভাবের উপর থেকে এই রাহুর প্যাসেজ, এই যে প্যাসেজটা হলো, এই সময় ভদ্রলোকের চাকরি চলে যায়। এরকম হয় পঞ্চম ভাবের উপর দিয়ে গ্রহের সঞ্চারে কর্মক্ষেত্রে বিরতি আসতে দেখতে পাওয়া যায়। তাহলে সুতরাং শত্রুটাও আমরা মোটামুটি বুঝলাম। আর একটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপের হাউস হচ্ছে কর্মক্ষেত্রে একটি ওয়ার্ড, সেটা হচ্ছে কলিগ, বন্ধু। তাহলে রিলেশনশিপ আমরা দেখবো থেকে 4-10 সম্পর্ক। 5, 5-এর সঙ্গে 10-এর ভালো রিলেশনশিপ, একাদশের সঙ্গে 10-এর ভালো রিলেশনশিপ, থার্ডের সঙ্গে 10-এর একটা গুড রিলেশনশিপ, হেলদি রিলেশনশিপ। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে এই জাতক বা জাতিকা, এই জাতক বা জাতিকা এর কিন্তু
জীবনে বন্ধু বান্ধব আসবে এবং সেই বন্ধু বান্ধব কর্মক্ষেত্রেতে একে সাপোর্ট দেবে। এবার যদি আমরা দেখি পঞ্চমপতি সে দশমপতিকে ভীষণ ভালোভাবে সাপোর্ট দিচ্ছে এবং পঞ্চমপতি নক্ষত্র অধিপতি ভালো জায়গায় আছে, তাহলে সেটা পজিটিভ হবে, সাকসেস দেবে, ভালো রেজাল্ট দেবে। পরিষ্কার হলো? স্যার এনিমি নিয়ে একটা প্রশ্ন করবো। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি স্যার, ষষ্ঠপতি যখন দশমে যায় তাহলে তার চাকরি পাওয়ার যোগ বেড়ে যায়। উল্টো হয়ে যদি দশমপতি ষষ্ঠে চলে আসে তাহলে কি তার চাকরি ক্ষেত্রে শত্রুতা হয়? শত্রুতা যে সবসময় হবে এটা নয়। এখানে দেখুন, চাকরি ক্ষেত্রে শত্রুতা, আগে চাকরি পরে শত্রুতা, ঠিক আছে? আগে আগে চাকরি। হুম, আগে চাকরি স্যার পরে শত্রুতা। স্যার স্যার বলছি, শত্রুতার লেভেল কত বড় হবে না ছোট হবে সেটা কিভাবে বুঝবো? এটা কিরকম গ্রহদের অবস্থা? ধরো ধরুন রাহুটা বাজে ইভেন্ট বা বাজে রোল প্লে করছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। আবার ওখানে দেখা গেল যে দেখা যাচ্ছে দশমপতি উপর দিয়ে একটা ভালো গ্রহের ট্রানজিট হচ্ছে, বা একটা শুভ দশা, সেই ক্ষেত্রে কম প্রবলেম হবে। এইটাকে ওই সেই একই উত্তর, আপনারা এখন ম্যাচিওর। এবার হচ্ছে কি চার্ট দেখতে হবে, এবার এক্সপেরিয়েন্স কথা বলবে। এখানে কিন্তু এক্স্যাক্টলি আপনি বিশাল কিছু কম্বিনেশন খুঁজে পাবেন। এখন আমি রাত্রিবেলা যে বইটা পড়ছি সেটা হচ্ছে চন্দ্রকলা নাড়ি। আর এই চন্দ্রকলা নাড়িতে এখানে হচ্ছে কি একটা রাশিকে 150 ভাগ করা হচ্ছে। খুব ইন্টারেস্টিং মজার বিষয়। কিন্তু এই যে 150 ভাগ, এই ভাগটা চর স্থির আর দত্তকে আলাদা। এবার হয়ে গেল গন্ডগোলটা। তাহলে পুরো রাশিচক্রকে আমরা 12টা ভাগে কাজ করি, ওরা এরা 1800টা ভাগ করছে। এই 1800টা ভাগ করে এরা কিন্তু শান্ত হয়নি, এই 1800টা ভাগের মধ্যে এরা সম্পর্ক বার করে নিয়ে আসছে। তাহলে এই যে 1800 ভাগের মধ্যে সম্পর্ক নিয়ে আসা হলো, এবার জ্যোতিষ পড়লো ঝামেলায়। এবার কিন্তু আপনার 1800টা পয়েন্ট বা 1800 কম্বিনেশন, কম্বিনেশন এবং তস্য কম্বিনেশন, এটা করানো ইম্পসিবল। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নিজেকে এক্সপ্লোর করা শিখতে হবে। এবং কিভাবে এক্সপ্লোর করবেন? আপনার কাছে যখন চার্ট এসছে সেইটাকে আপনি দেখবেন যে এই কম্বিনেশন আছে এবং তার সঙ্গে লোকটা এরকম। এবার আমাদের কাছে যে প্রশ্ন আছে, আমাদের সেই প্রশ্নের প্যারালাল কম্বিনেশন খুঁজতে গেলে আমরা গুগল করব। একটা ছক নিতে হবে কমপ্লিট, সেই ছকে আমাকে দেখতে হবে এখানে শত্রুতা বেশি না কম। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। তবে আজকে আমাদের এই পর্যন্তই পড়াশুনো। নেক্সট ক্লাসে আমাদের কি হবে? স্যার আজকে তো একটু দেরি করে জয়েন করতে পারলাম, রুদ্রাক্ষটা পড়াবেন বলেছিলেন, আমি আর মনে করাতে পারলাম না। তাহলে নেক্সট ক্লাসে আমাদের রুদ্রাক্ষ, এটা আমি লিখে রাখছি। নেক্সট ক্লাস রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ আর রেমেডি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আহ আপনারা যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে গ্রুপে একটুখানি দিয়ে দেবেন, আমরা চেষ্টা করবো ব্যাপারটাকে করে দেওয়ার। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকুন সবাই। নাই স্যার। শুভরাত্রি স্যার। গুড নাইট।